আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা যারা সেশন ২০২২ এবং ২৩ তাদের জন্য ইন্ট্রোডাকশন টু প্রোজের আমরা পার্ট সি তে অফ স্টাডিজ ফ্রান্সিস ব্যাকনের অফ স্টাডিজ থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব, আর সেটি হচ্ছে জাস্টিফাই ব্যাকন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, অথবা হচ্ছে রাইট এ নোট অন ব্যাকনস প্রোজ স্টাইল, অথবা হচ্ছে অ্যাফোরিস্টিক স্টাইল। তো এই প্রশ্নটি পড়ার আগে তোমরা যারা সেশন ২০২২-২৩ তাদের জন্য ইন্ট্রোডাকশন টু প্রোজের একদম চূড়ান্ত সাজেশনের পিডিএফ এবং শেষ সময়ের প্রস্তুতি 100% করতে তোমরা এই পিডিএফটি নিতে পারো, যেখানে থাকছে পার্ট এ তে বিগত সালের প্রশ্ন, এবং পার্ট এ তে শর্ট এক্সক্লুসিভ সাজেশন, পার্ট বি তে থাকছে 30টি প্রশ্ন এবং পার্ট সি তে থাকছে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 30টি প্রশ্ন। এবং এই পিডিএফটির মূল্য ধরা হয়েছে ৳200। যারা নিতে চাও তারা অবশ্যই 01959800170 এই নাম্বারে বিকাশে ৳200 সেন্ড মানি করে দিয়ে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবে। তাহলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই পিডিএফটা দিয়ে দেব। আর আজকে আমরা মানে এই পিডিএফ থেকেই এই পিডিএফ এর হচ্ছে পার্ট সি ৭৭ পেজ থেকে আমরা অফ স্টাডিজ ফ্রান্সিস ব্যাকনের অফ স্টাডিজ থেকে এটি আমরা আজকে পড়ব। আর এটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলো আমরা শুরু করি। তো জাস্টিফাই ব্যাকন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, অথবা হচ্ছে রাইট এ নোট অন ব্যাকনস প্রোজ স্টাইল, অথবা অ্যাফোরিস্টিক স্টাইল। তো এই অ্যান্সারটি দুটি যেকোনো একটি আসলে এই অ্যান্সারটা দেওয়া যাবে। যেমন ফ্রান্সিস ব্যাকন ইজ এ গ্রেট রাইটার অফ প্রোজ অ্যান্ড হি ইজ ওয়াইডলি কনসিডার্ড দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। ফ্রান্সিস বেকন গদ্যের একজন মহান লেখক এবং তাকে ব্যাপকভাবে ইংরেজি গদ্যের জনক বলা হয়। He experimented boldly with a new form of prose that could bear the burden of his thoughts concerning various aspects of human life. তিনি সাহসিকতার সাথে গদ্যের একটি নতুন ফর্ম নিয়ে পরীক্ষা করেছিলেন, যা মানব জীবনের বিভিন্ন দিক সম্পর্কে তার চিন্তার বোঝা বহন করতে পারে। দ্য এলিজাবেথান prose of his time suffered from two main defects. তার সময় এলিজাবেথান গদ্য দুটি প্রধান ত্রুটির মধ্যে ভুগছিল। The defects were prolixity and suffusness, মানে হচ্ছে ত্রুটি ছিল হচ্ছে prolixity অথবা হচ্ছে suffusness. Their sentences were inconveniently long and readers had to struggle with their meanings. তাদের বাক্যগুলি অসুবিধাজনকভাবে দীর্ঘ ছিল এবং পাঠকদের তাদের অর্থের সাথে লড়াই করতে হয়েছিল। Bacon made a sharp departure from such overflowing and pretentious style and devised a new, flexible, terse and straightforward prose style. বেকন এই ধরনের উপচে পড়া এবং দাম্ভিক শৈলী থেকে একটি তীক্ষ্ণ প্রস্থান করেছিলেন এবং একটি নতুন, নমনীয়, তুচ্ছ এবং সরল গদ্যশৈলী তৈরি করেছিলেন। This was necessary for the conveyance of his special kind of thought, so that the readers could easily understand his ideas. এটি তার বিশেষ ধরনের চিন্তাভাবনার প্রকাশের জন্য প্রয়োজনীয় ছিল, যাতে পাঠকরা সহজে তার ধারণাগুলি বুঝতে পারে। তো আসলে এখানে বলা হচ্ছে যে ফ্রান্সিস ব্যাকন যে সেন্টেন্সগুলি লেখেন সেই সেন্টেন্সগুলি অনেক মানে প্রতিটা ওয়ার্ড অনেক কঠিন হয়, কিন্তু সেই প্রতিটা সেন্টেন্সেরই অনেক অর্থ থাকে। প্রতিটা সেন্টেন্সের ভিতর অনেক অর্থ লুকিয়ে থাকে। Conciseness, therefore, is the most distinguishing characteristic of Bacon's prose. তাই সংক্ষিপ্ততা হচ্ছে বেকনের গদ্যের সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য। He rejects the conceits and overcrowded imagery. তিনি অহংকার এবং অত্যাধিক ভিড়ের চিত্র প্রত্যাখ্যান করেন
Yet his sentences are not trivial, rather they are pregnant with meaning। তবুও তার বাক্যগুলো তুচ্ছ নয়, বরং সেগুলোর অর্থের হচ্ছে গর্ভবতী, অর্থের মানে প্রেগন্যান্ট মানে প্রচুর পরিমাণে। Bacon's aphoristic style has made his essays a good source of orderly knowledge। বেকনের অ্যাফোরিস্টিক শৈলী তার প্রবন্ধগুলিকে পার্থিব জ্ঞানের একটি ভালো উৎস করে তুলেছে। Many of his sentences are condensed philosophy। তার অনেক বাক্যই ঘনীভূত দর্শনের মতো। As he says, তিনি যেমন বলেন, রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স দ্য রেডি ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। আর এটা কিন্তু হচ্ছে তোমাদের মানে এটা কোটেশন হিসাবে দেওয়া হয়েছে, যেটা মানে ফ্রান্সিস ব্যাকন নিজে বলেছেন যে মানে পঠন বা রিডিং হচ্ছে একজন পূর্ণ মানুষ তৈরি করে, একজন প্রস্তুত মানুষকে কনফারেন্স করে এবং লিখতে একজন সঠিক মানুষকে সাহায্য করে। In this line, Bacon expresses that whatever we read we must discuss, we must write so that it becomes better imprinted in our mind। এই লাইনে বেকন প্রকাশ করেন যে আমরা যাই পড়ি না কেন আমাদের অবশ্যই আলোচনা করতে হবে, আমাদের অবশ্যই লিখতে হবে যাতে এটি আমাদের মনে আরো ভালোভাবে গেঁথে যায়। It is really a matter of great surprise how he can convey his thought with so few words। এতে অল্প কথায় তিনি কিভাবে তার চিন্তার কথা তুলে ধরতে পারেন এটা সত্যিই বড় বিস্ময়ের বিষয়। His essays are of endless interest and profit। তার প্রবন্ধগুলি অফুরন্ত আগ্রহ এবং লাভের বিষয়। The more one reads them, the more one will be convinced of their compactness and vitality। কেউ যত বেশি এগুলো পড়বে তত বেশি তাদের সংক্ষিপ্ততা এবং প্রাণশক্তি সম্পর্কে নিশ্চিত হবে। They serve as a kind of surprise which rouses the reader from sluggish attention into willfulness। এগুলি এক ধরনের বিস্ময় হিসেবে কাজ করে যা পাঠককে অলস মনোযোগ থেকে ইচ্ছাশক্তিতে জাগিয়ে তোলে। His essays may sometimes fail to nourish but they can never fail to stimulate। তার রচনাগুলো কখনো কখনো পুষ্ট করতে ব্যর্থ হতে পারে, তবে তারা কখনো উদ্দীপিত করতে ব্যর্থ হবে না। তো তোমরা যারা এই সাজেশনের পিডিএফটি নিতে চাও তারা অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবে। আর এখানে প্রতিটা সেন্টেন্সের বাংলা দেওয়া আছে, যেমন according to Shakespeare, brevity is the soul of wit and it has come true in the essays of Bacon। শেক্সপিয়ারের মতে হচ্ছে brevity is the soul of wit এবং এটি বেকনের প্রবন্ধে সত্য হয়েছে। The sentence quoted below is a fine and ideal example of Bacon's epigrammatic brevity। নিচে উদ্ধৃত বাক্যটি বেকনের এপিগ্রামাটিক সংক্ষিপ্ততার একটি সূক্ষ্ম এবং আদর্শ উদাহরণ। Studies serve for delight, for ornament and for ability। অধ্যয়ন হচ্ছে আনন্দের জন্য, অলংকারের জন্য এবং ক্ষমতার জন্য মানে পরিবেশন করে। Although Bacon discarded the general features of epigrammatic style, he retained figurative language। যদিও বেকন এপিগ্রামাটিক শৈলীর সাধারণ বৈশিষ্ট্যগুলোকে বাদ দিয়েছিলেন, তিনি রূপক ভাষা ধরে রেখেছিলেন তবুও। The force of the aphoristic statements depend upon their stylistic style which supplement them। অ্যাফোরিস্টিক বিবৃতিগুলোর শক্তি তাদের শৈলীগত শৈলীর উপর নির্ভর করে যা তাদের পরিপূরক করে তোলে। Such devices are the balance and antithesis which make the structure of most his sentences। এই ধরনের ডিভাইসগুলি হলো ভারসাম্য এবং বিরোধী, যা তার বেশিরভাগ বাক্যের গঠন তৈরি করে। Bacon has the habit of weighing the pros and cons of very question that he deals with।
তাহলে বেকনের অভ্যাস আছে যে সে যে প্রশ্নের সাথে মোকাবেলা করে তা তার ভালো-মন্দ বিবেচনা করে। When Bacon makes a statement, he almost immediately counterbalance it. যখন বেকন একটি বিবৃতি দেয় তিনি প্রায় সাথে সাথে এটির ভারসাম্য রক্ষা করেন। He scrupulously presents the advantages and the disadvantages of a particular issue. তিনি নিখুঁতভাবে একটি নির্দিষ্ট সমস্যার সুবিধা এবং অসুবিধাগুলো উপস্থাপন করেন। He gives both sides of the picture. তিনি ছবির উভয় দিকে দেন। For instance হচ্ছে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি to spend too much time in studies is sloth. পড়াশোনায় অত্যাধিক সময় ব্যয় করা হচ্ছে অলসতা করে তোলে। A remarkable feature of Bacon's prose style is his laconic use of illustration, illusion and quotation. বেকনের গদ্যশৈলীর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তার চিত্র, বিভ্রম এবং উদ্ধৃতিগুলোর সংক্ষিপ্ত ব্যবহার। He uses his knowledge of the Roman and the Greek history in order to illuminate his ideas. তিনি তার ধারণাগুলিকে আলোকিত করার জন্য রোমান এবং গ্রিক ইতিহাস সম্পর্কে তার জ্ঞান ব্যবহার করেন। In his essays, he draws allusion from Latin literature and from the works of the classical writing. তার প্রবন্ধগুলিতে তিনি ল্যাটিন সাহিত্য এবং ধ্রুপদী লেখার কাছ থেকে ইঙ্গিত আঁকেন। There is little humor in Bacon's essays, rather there is ample of wit. বেকনের প্রবন্ধগুলিতে সামান্য হাস্যরস নেই বরং যথেষ্ট বুদ্ধি আছে। He could manipulate very clearly to delight the readers. পাঠকদের আনন্দ দেওয়ার জন্য তিনি খুব স্পষ্টভাবে ম্যানিপুলেট করতে পারেন। In fine, it can be said that Bacon has developed a new independent style. সূক্ষ্মভাবে এটা বলা যেতে পারে যে বেকন একটি নতুন স্বাধীন শৈলী তৈরি করেছে। Particularly in his essays, he stated a style which became a model for writing prose in the following age. বিশেষ করে তার প্রবন্ধগুলিতে তিনি এমন একটি শৈলী বর্ণনা করেছিলেন যা পরবর্তী যুগে গদ্য লেখার একটি মডেল হয়ে ওঠে। The essays of Bacon have to be read slowly and carefully, not because the style is difficult, but because they are extremely condensed. বেকনের প্রবন্ধগুলি ধীরে ধীরে এবং সাবধানে পড়তে হবে কারণ শৈলীটি কঠিন নয় বরং সেগুলো অত্যন্ত ঘনীভূত। The grammatical structure is sometimes loose, but the style is flexible and pleasant. ব্যাকরণগত কাঠামো কখনো কখনো শিথিল হয় তবে শৈলী নমনীয় এবং মনোরম। For all these reasons, Bacon is considered as the master of English prose. মানে এই সমস্ত কারণে বেকনকে ইংরেজি গদ্যের মাস্টার হিসাবে বিবেচনা করা হয়। তো এটা হচ্ছে আমরা দেখলাম ইন্ট্রোডাকশন টু প্রোজের অফ স্টাডিজ, ফ্রান্সিস ব্যাকনের অফ স্টাডিজ থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সিতে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এবং আমরা এই যে পিডিএফ থেকে পড়ছি এই পিডিএফটি যারা নিতে চাও যেখানে থাকছে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সিতে এবং এখানে প্রতিটা কোশ্চেনের মানে অ্যান্সার তো আছে তারপরেও বাংলা অনুবাদ দেওয়া আছে। তো ইন্ট্রোডাকশন টু প্রোজের চূড়ান্ত সাজেশনের পিডিএফটি যারা নিতে চাও তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং এই পিডিএফটির পেজ সংখ্যা হচ্ছে মোট 147 পেজ। তো আজকের ক্লাসটা আমরা শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।